ওয়ালটন ইলেকট্রনিক্স। আমরা তাহলে শুরু করি, আপনারা একটু কনসেন্ট্রেট করেন প্রশ্নের দিকে। প্রশ্নটা যদি ঠিকমতো বুঝতে পারি 50% কাজ শেষ, বাকিটা আমি বলবো। আর এরপরে হচ্ছে নিজেদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। এটা কিন্তু একটা মাস্টারপিস, ক্যাপিটাল বাজেটিং এর একটা মাস্টারপিস। আপনি এটাকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই। ওয়ালটন ইলেকট্রনিক্স is thinking of replacing its existing machine by a new machine. ওয়ালটন একটা নতুন মেশিন কিনবে, এক্সিস্টিং যেটা ওল্ড মেশিন আছে সেটাকে রিপ্লেস করবে। হুইচ উড কস্ট টাকা 60 লাখ, যার জন্য কোম্পানিকে ইনভেস্ট করতে হবে 60 লক্ষ টাকা। 60 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করলে নতুন মেশিনটা কিনতে পারবে। The company's current production is 80,000, 80,000 ইউনিট উৎপাদন করে, and is expected to increase to 1 lakh units if the new machine is bought. যদি নতুন মেশিনটা ক্রয় করে ওল্ড মেশিনের জায়গায়, তাহলে কোম্পানির ক্যাপাসিটি বেড়ে যাবে 20,000 ইউনিট। তাহলে আমি যদি 60 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করি, 60 লক্ষ টাকা ইনভেস্টমেন্টের আউটকাম হচ্ছে 20,000 ইউনিট আমি বেশি উৎপাদন করতে পারবো, এবং ওই 20,000 ইউনিট উৎপাদন করে আমি মার্কেটে বিক্রি করে সেখান থেকে বেনিফিট পাবো। এটা হচ্ছে আমাদের কনসেন্ট্রেশনের জায়গা। দ্য সেলিং প্রাইস অফ দ্য প্রোডাক্ট উড রিমেন আনচেঞ্জ, টাকা 200 পার ইউনিট। আমি 80,000 উৎপাদন করি আর 1 লাখ উৎপাদন করি, সেলিং প্রাইস কিন্তু 200 পার ইউনিট। The following is the cost of producing 1 unit of product using both existing and new machine. এখন আমি 80,000 ইউনিট উৎপাদন করতে পারি হচ্ছে ওল্ড মেশিন দিয়ে অথবা এক্সিস্টিং মেশিন দিয়ে, আর 1 লক্ষ ইউনিট উৎপাদন করতে পারি হচ্ছে নিউ মেশিন দিয়ে। এবং এই দুটোর কস্টের স্ট্রাকচারটা আমাকে নিচে দেওয়া হয়েছে। যদি এক্সিস্টিং মেশিন দিয়ে উৎপাদন করি, ম্যাটেরিয়াল একরকম হয়, ওয়েজেস আরেক রকম হয়, এবং সুপারভিশন কস্ট, প্রত্যেকটা জিনিসে কিন্তু পার্থক্য দেখা যাচ্ছে। আমি ম্যাটেরিয়াল কস্ট কমে যাচ্ছে নতুন মেশিন কিনলে, ওয়েজেস কমে যায় কিন্তু সুপারভিশন কস্টটা বেড়ে যায়, রিপেয়ার মেনটেনেন্স কস্ট কমে, এবং পাওয়ার এন্ড ফুয়েল কস্টও কমে যায়, ডেপ্রিসিয়েশন বেড়ে যায়। যেহেতু নতুন মেশিন আমি কিনবো সেই জন্য ডেপ্রিসিয়েশন কস্টটা বাড়বে। কর্পোরেট যেটা অ্যালোকেটেড কর্পোরেট ওভারহেড, এক্সিস্টিং মেশিনে 10 টাকা আমি অ্যালোকেট করতে পারতাম, নতুন মেশিনে করতে হবে আমাকে 12 টাকা 50 পয়সা। এটার হয়তো অন্য কোনো কারণ থাকতে পারে যার কারণে কস্ট বেড়ে গেছে। তো এখানে আমরা দেখলাম যে আমার খরচ কমতেছে হচ্ছে 1 ইউনিটে 17 টাকা 75 পয়সা। আমি যদি ওল্ড মেশিনে করি 183 টাকা, যদি নিউ মেশিনে করি 165 টাকা, আমার পার্থক্য হচ্ছে 17 টাকা 75 পয়সা আমি বেনিফিট পাই। আচ্ছা, একটু পর্যন্ত বুঝলাম তো আমরা, না? জি স্যার। তাহলে আমরা কয়েকটা পয়েন্ট পেলাম। নতুন মেশিন কিনতে গেলে 60 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, এবং নতুন মেশিন কিনলে আমি 80,000 থেকে 1 লক্ষই উৎপাদন করতে পারি, কিন্তু সেলিং প্রাইস রিমেন আনচেঞ্জড। দুটোর ক্ষেত্রে সেম। সো সেলিং প্রাইস নিয়ে আমার কোনো কনসেন্ট্রেশন নাই। আমাকে আপাতত দেখতে হবে যে 1 ইউনিটে আমি কত সেভিংস করতে পারি। তাহলে আমি সেভিংস করতে পারি হচ্ছে 17 টাকা 75 পয়সা করে। আচ্ছা, the existing machine has book value টাকা 1 লাখ। আমার বুকসে যে রেকর্ড আছে সেখানে এখন পর্যন্ত 1 লক্ষ টাকা রিমেইনিং রয়ে গেছে, যেটা আমি এখনো ডেপ্রিসিয়েট করিনি। অ্যাকাউন্টিং পারপাস, ইট হ্যাজ বিন ফুললি ডেপ্রিসিয়েটেড ফর ট্যাক্স পারপাস। ট্যাক্স পারপাসে ডেপ্রিসিয়েশন হয়ে গেছে। আমরা যারা ইনকাম ট্যাক্স করে আসছি তারা জানি যে ইনকাম ট্যাক্স পারপাস ডেপ্রিসিয়েশনটা আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স দ্বারা এবং শিডিউল দ্বারা ডিফাইন করে দেওয়া থাকে। যেমন বলে দেওয়া থাকে এটা প্রথম বছর 30%, তারপর বছর 20%, এভাবে করে করবেন, অথবা প্রথম বছর 50%, তারপর বছর 25%, তারপর বছর 25%। একটা অ্যাসেটের শিডিউল অনুসারে দেওয়া থাকে। কিন্তু আমরা অ্যাকাউন্টিং পারপাসে করে থাকি হচ্ছে, সে ফর এক্সাম্পল একটা অ্যাসেটের লাইফ যদি 10 বছর হয়ে থাকে, 10 বছরে আমি ডেপ্রিসিয়েশনটা ভাগ করে দিই, কিন্তু ট্যাক্স ডেপ্রিসিয়েশনটা ডিফারেন্ট হয়ে থাকে।
আচ্ছা, it is estimated that machine will be useful for 5 years. তাহলে মেশিনের লাইফ হচ্ছে 5 ইয়ার্স। ওল্ড মেশিন হোক নিউ মেশিন হোক, ওল্ড মেশিনটাও আমি যদি চালিয়ে যাই 5 বছর চালাইতে পারবো, নতুন মেশিন যেটা কিনবো সেটাও 5 বছর, এটার ইউজফুল লাইফ। The supplier of the new machine has offered to accept old machine টাকা 2,50,000। আমি যেই মেশিনটা 60 লক্ষ টাকা দিয়ে একজন সাপ্লায়ার থেকে কিনবো, কন্ট্রাক্ট হয়েছে আমার, সে সাপ্লায়ার আমাকে অফার করলো যে আপনার যে ওল্ড মেশিনটা আমার কাছে আপনার কাছে আছে সেই মেশিনটা আমাকে যদি ফেরত দেন, আমাকে যদি দিয়ে দেন, তাহলে আমি 60 লক্ষ টাকা থেকে 2,50,000 টাকা খরচ কমিয়ে দেব। However, the market price of the old machine is today 1,50,000। মার্কেট প্রাইস কিন্তু কম আছে। এখন আমার যে সাপ্লায়ার সেই আমাকে ভালো অফার দিচ্ছে, আমি তার অফারটাই অ্যাকসেপ্ট করে নিব, এন্ড ইট ইজ এক্সপেক্টেড টু বি 35,000। আর আমি যদি এটা কন্টিনিউ করি, ওই মেশিনটা যদি আমি কন্টিনিউ করি আফটার 5 ইয়ার্স, এটার ভ্যালু হবে 35,000 স্ক্র্যাপ ভ্যালু বা salvage ভ্যালু। The new machine has a life of 5 years and salvage value of 2,50,000। 60 লক্ষ টাকা দিয়ে যে মেশিনটা আমরা কিনবো এটার লাইফ অফ 5 ইয়ার্স, এবং 5 বছর পর এটা যদি আমি রিসেল করে দিই, এটার salvage ভ্যালু থাকবে হচ্ছে 2.5 লক্ষ টাকা at the end of its economic life। Assume corporate income tax rate is 40%। ইনকাম ট্যাক্স রেট দেওয়া হয়েছে, আমাদের কিছু ক্যালকুলেশনের ব্যাপার আছে। Depreciation is charged on a straight line basis for income tax purpose। Okay, the further assume that the book profit is treated as ordinary income for tax purpose and opportunity cost of capital is 15%। cost of capital যেটা দিয়ে আমরা ডিসকাউন্টিং করব আমাদের ক্যাপিটাল বাজেটিং এর জন্য, সেই রেটটা হচ্ছে 15%। এই পর্যন্ত এসে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আর নিচে ইনকাম ইয়ার রেটটা দেওয়া আছে, প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর গুলো দেওয়া আছে, এটা আমাকে ক্যালকুলেট করে বের করতে হতো, এখানে ওনাদের রেট দেওয়া আছে, সো আমাদের কিছুটা কষ্ট কমবে। স্যার এখানে ফর ট্যাক্স পারপাস ব্যাপারটা কি বোঝাচ্ছিল? ট্যাক্স পারপাস মানে হচ্ছে, আমরা কিছুক্ষণ আগে বললাম আমরা ডেপ্রিসিয়েশন আমরা করে থাকি হচ্ছে অ্যাকাউন্টিং পারপাস, কিন্তু ট্যাক্স পারপাসে আমরা কিছু ডেপ্রিসিয়েশন করিনি। ইনকাম ট্যাক্স দিতে গেলে আমাদেরকে কি বলছিলেন আবার বলেন তো, আমি ভুলে গেছি। স্যার এই ট্যাক্স পারপাসের ব্যাপারটা বোঝাচ্ছিল। আচ্ছা, ইনকাম ট্যাক্স ওই অ্যাসিউম কর্পোরেট ট্যাক্স রেট ইজ 40%, এটা স্যার ওখানে বলা ছিল যে ইট হ্যাজ বিন ফুলি ডেপ্রিসিয়েটেড ফর ট্যাক্স পারপাস। আচ্ছা, এটা বুঝাতে গেলে লম্বা হিস্ট্রি। আপনি কি কোথাও জব করছেন কখনো? স্যার আমি স্টুডেন্ট। আচ্ছা, অথবা আমাদের ডেফার্ড ট্যাক্সের একটা চ্যাপ্টার আছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, এই চ্যাপ্টারটা কি করছেন? জি না স্যার, এখনো করা হয়নি। আচ্ছা, এই জিনিসটা না জানা থাকলে বোঝানোটা খুব কষ্টকর হবে। আমি একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিচ্ছি, যে আপনি একটা ইনকাম স্টেটমেন্ট করেন, সেই ইনকাম স্টেটমেন্ট থেকে একটা নেট প্রফিট আসে, নেট প্রফিটের উপর আপনি ট্যাক্স দেন। আমরা সে ফর এক্সাম্পল আমার নেট প্রফিট হলো 100 টাকা, 40% যদি ট্যাক্স দিয়ে থাকে তাহলে 40 টাকা আমি ট্যাক্স দিব। আমাদের বাংলাদেশের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের শিডিউল অনুসারে বলা আছে যে কোনো একটা অ্যাসেটকে আপনি এই হারে ট্যাক্স ডিডাক্ট করতে পারবেন, ডেপ্রিসিয়েট করতে পারবেন। এটা কেন দেওয়া হয়? যে প্রথমে যদি আমি বেশি ডেপ্রিসিয়েট করে ফেলি তাহলে আমাকে ট্যাক্স কম দেওয়া লাগবে, আমি একটা বেনিফিট পাবো, পরবর্তীতে আমি তার উপর যা ইনকাম হয় তার উপর ট্যাক্স দিতে পারবো। আমাদের গভর্নমেন্ট এন্টারপ্রেনিয়রদেরকে ইয়ে করার জন্য, মোটিভেট করার জন্য এই পলিসিটা নিয়ে থাকে। এখন কোন একটা অ্যাসেটের দাম 100 টাকা, আপনি 10 বছরে যদি ডেপ্রিসিয়েট করেন তাহলে প্রতি বছর 10 টাকা করে ডেপ্রিসিয়েট হবে তার ইকোনমিক লাইফ অনুসারে। আবার গভর্নমেন্ট যদি বলে দেয় যে এই অ্যাসেটটা আপনি 5 বছরের মধ্যেই ডেপ্রিসিয়েট করবেন, এই অ্যাসেটটা আপনি 5 বছরের মধ্যেই ডেপ্রিসিয়েট করবেন, তাহলে আপনি কত পার্সেন্ট হারে ডেপ্রিসিয়েট করবেন? 20% হারে। জি স্যার। আপনার লাইফ হচ্ছে 10 ইয়ার্স, আপনি নরমালি অ্যাকাউন্টিং পারপাস করবেন হচ্ছে 10% হারে। যদি গভর্নমেন্ট বলে দেয় যে এটা লাইফ 5 ইয়ার্স, আপনি এটাকে 5 বছরের মধ্যে ডেপ্রিসিয়েট করে ফেলেন,
তাহলে 5 বছরের মধ্যে যদি আপনি ডেপ্রিসিয়েট করে ফেলেন তাহলে আপনার কি হবে, খরচ বেশি হবে, খরচ বেশি হলে আয় কম হবে, আয় কম হলে কি হবে, ট্যাক্স কম আসবে, দিতে হবে, কম আসবে। ট্যাক্স কম দিতে হবে। প্রথম অবস্থায় ট্যাক্স কম দিবেন, কিন্তু পরে আবার আপনি ট্যাক্স দিতে হবে, কিন্তু পরে যদি আপনি ট্যাক্স দেন তাহলে অসুবিধা নেই, কিন্তু প্রথম অবস্থায় যদি আপনি বেশি ট্যাক্স দিয়ে ফেলেন আপনি লুজার হয়ে যাবেন, আপনি দাঁড়াতে পারবেন না। সো তাহলে ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে অথবা এন্টারপ্রেনিয়রদেরকে এই এভাবে ফ্যাসিলিটেট করার জন্য গভর্নমেন্ট কিছু ট্যাক্স বেসিস বলে দেয় যে এই বেসিসে ট্যাক্সটাকে আপনি দিয়ে থাকবেন, বা এটার বেসিসে আপনি অ্যাকাউন্টিং করে থাকবেন। তখন দেখা যাবে যে অ্যাকাউন্টিং পারপাস আমি যখন ইনকাম বের করলাম একরকম আসতেছে, যখন ডেপ্রিসিয়েশনটা বাড়িয়ে দিয়ে আমি ইনকাম স্টেটমেন্ট করতেছি তখন আরেক রকম আসবে, সেখানে একটা ডিফারেন্স তৈরি হয়। তো এই ডিফারেন্সটা কিন্তু কিছুদিন পর 4 বছর 5 বছর পরে গিয়ে কিন্তু এই ডিফারেন্সটা জিরো হয়ে যায়। এটা কিভাবে ক্যালকুলেট করব, এটার জন্য স্পেসিফিক আইএফআরএস আছে, ঠিক আছে। এটা আমরা করে থাকি হচ্ছে আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। স্যার আমি শর্টকাটে একটু বুঝাইতে পারলাম, আপনি যদি ডিটেইলস পড়তে চান তাহলে ওই চ্যাপ্টার গুলো পড়তে হবে। জি স্যার থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন প্রশ্নের পরে আমাকে বলা হয়েছে যে কি এস্টিমেট দ্য নেট প্রেজেন্ট ভ্যালু অফ দ্য রিপ্লেসমেন্ট ডিসিশন। আমি রিপ্লেসমেন্ট ডিসিশন যদি নিয়ে থাকি তাহলে এস্টিমেট করতে বলছে নেট প্রেজেন্ট ভ্যালু কত হবে, আমি যে বেনিফিট গুলো পাবো সেই বেনিফিট গুলোকে আমি ডিসকাউন্টিং করে নেট প্রেজেন্ট ভ্যালু পাবো। কেন এটা কেন করব, আমি আজকের দিনে ইনভেস্টমেন্ট করব 60 লক্ষ টাকা, এবং এই 60 লক্ষ টাকার কারণে আমি কি কি বেনিফিট পাবো সেটাকে ক্যালকুলেট করে আমাকে নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে বলা হয়েছে। এবং পরে জিজ্ঞেস করা হয়েছে যে আমরা কি এই রিপ্লেসমেন্ট ডিসিশনে যাব কিনা, শুড কোম্পানি গো অ্যাহেড উইথ দ্য রিপ্লেসমেন্ট ডিসিশন, আমার কাছে সাজেশন চেয়েছে। সো আমরা এটা করতে গেলে আমরা জানি এনপিভি যদি বের করতে হয় আমাদের রুলস হচ্ছে আমার থেকে কত টাকা আউটফ্লো হচ্ছে এবং কি কি পারপাসে আউটফ্লো হচ্ছে, এবং এই আউটফ্লোর কারণে আমি কি কি বেনিফিট পাচ্ছি, আবার কি কি ইনফ্লো হচ্ছে, অথবা কি পরিমাণ খরচ কমে যাচ্ছে, এগুলো হচ্ছে আমার বেনিফিট। এই সবগুলো ক্যালকুলেট করে আমরা একটা ডিসিশনে আসব। প্রথমে আমরা দেখি যে যদি আমি ইনভেস্টমেন্ট করি, মেশিনটার দাম হচ্ছে 60 লক্ষ টাকা, এটা আমার কাছ থেকে চলে যাবে, এটা আমার থেকে আউটফ্লো হবে, এবং এই 60 লক্ষ টাকার মেশিনটা যদি আমি ক্রয় করি, সে আমার থেকে ওল্ড মেশিনটা রিপ্লেস করে দিবে, ওল্ড মেশিনটা আমার থেকে নিয়ে যাবে, সেখানে আবার 2.5 লক্ষ টাকা আমার থেকে অ্যাডজাস্ট করবে। আমরা যদি ট্যাক্সের ইস্যুটা না থাকতো সেক্ষেত্রে এই 60 লক্ষ টাকা থেকে 2.5 লক্ষ টাকা বাদ দিয়ে এখানে যা ফিগার হয় তাই করতাম, 57,50,000 হতো তাই করতাম। আমরা এখানে এখন ট্যাক্সের ইস্যুটা নিয়ে আসছি কারণ আমরা অলরেডি ওই অ্যাসেটটা ডেপ্রিসিয়েট করে গভর্নমেন্ট থেকে ট্যাক্সের বেনিফিটটা নিয়ে ফেলছি। এখন যেহেতু ট্যাক্সের বেনিফিট 100% আমি নিয়ে ফেললাম ডেপ্রিসিয়েট করে, এখন এই 2.5 লক্ষ টাকা যদি আমি বিক্রি করি এটা কিন্তু আমার জন্য একটা ক্যাপিটাল গেইন, এটা আমার জন্য একটা ক্যাপিটাল গেইন। আমি কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? আমি আবার বলি 100 টাকার একটা অ্যাসেট আপনার বুকসে আছে, আপনি ট্যাক্স হ্যাঁ ট্যাক্স আমাদের তো বুক ভ্যালু 1.5 লাখ টাকা ছিল, সেখানে আমি বেশি পাচ্ছি, তো অবশ্যই আমার গেইন। না না, আপনার ট্যাক্স পারপাস আপনার ডেপ্রিসিয়েট ভ্যালু হচ্ছে 0। it has been fully depreciated for tax purpose। আপনার কাছে 100 টাকার একটা অ্যাসেট ছিল, সেই অ্যাসেটটা আপনি ইনকাম ট্যাক্স পারপাস যখন ইনকাম স্টেটমেন্ট করতেছেন, ক্যালকুলেশন করতেছেন, তখন আপনি ডেপ্রিসিয়েশনটা ফুললি চার্জ করে ফেলছেন। সো 100 টাকার যে অ্যাসেটটা ছিল 100 টাকায় পুরোটাই আপনি ডেপ্রিসিয়েট করে ফেললেন। সো আপনার বুকসে আপনার ট্যাক্স পারপাস ওই বুকসের ভ্যালু হচ্ছে এখন 0। এখন এই 0 অ্যাসেটের ভ্যালুটা ভ্যালুর অ্যাসেটটা যদি আপনি বিক্রি করে 2.5 লক্ষ টাকা পান বা 250 টাকা আপনি পান, তার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে, ক্যাপিটাল গেইনের উপর আপনাকে ট্যাক্স দিতে হবে। স্যার আমি কি বুঝাইতে পারলাম? আপনি 100 টাকার একটা অ্যাসেট 3 বছরে ডেপ্রিসিয়েট করলেন, প্রথম বছর 50 টাকা, তার পরের বছর 30 টাকা, তার পরের বছর 20 টাকা।
কিন্তু অ্যাকাউন্টিং পারপাস আপনার বুকসে রয়ে গেছে, কিন্তু আপনি ট্যাক্স পারপাস ডেপ্রিসিয়েশনটা দেখিয়ে আপনি গভর্নমেন্ট থেকে বেনিফিটটা নিয়ে ফেলছেন। এখন আপনি যখন 100% ডেপ্রিসিয়েট করে ফেললেন, তাহলে বুকস অনুসারে বা ট্যাক্সের ইস্যু অনুসারে আপনার অ্যাসেটটার ভ্যালু হচ্ছে 0। এখন 0 অ্যাসেটের একটা ভ্যালু যদি আপনি 250 টাকা বিক্রি করেন, ওই 250 টাকার উপর আপনাকে 40% ট্যাক্স দিতে হবে। এটা হচ্ছে গভর্নমেন্টের রুলস। এই জন্য আমরা এখানে আপনাকে বলে দিচ্ছি যে কর্পোরেট ইনকাম ট্যাক্স রেট ইজ 40%। সো 2.5 লক্ষ টাকা যে অ্যাসেটটা আপনি কি করতেছেন, কি এটা কি বলে, মানে এক্সচেঞ্জ গেইন পাচ্ছেন। এটা হচ্ছে এটার উপরে 100% এটাকে গেইন ধরে আপনাকে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে? 40%। তাহলে 2.5 লক্ষ টাকার 40% যদি ট্যাক্স দিয়ে ফেলেন, তাহলে আর বাকি থাকে কত? 2.5 লক্ষ টাকা আপনি বেনিফিট পেলেন, তার উপরে 40% ট্যাক্স দিয়ে ফেলতে হবে গভর্নমেন্টকে। তাহলে আলটিমেট বেনিফিট কত? 60%। 1.5 লাখ। তাহলে 2.5 লক্ষ টাকা 60% হচ্ছে 1,50,000 টাকা। আলটিমেটলি এইটাই তো আপনি বেনিফিট পাচ্ছেন নাকি? অথবা আপনি এভাবে লিখতে পারতেন 60 লক্ষ টাকা বিয়োগ 2.5 লক্ষ টাকা, 57,50,000 টাকা। 2.5 লক্ষ টাকার উপর আপনাকে আবার ট্যাক্স বেনিফিট ট্যাক্স দিতে হবে, সেই ট্যাক্সটা আপনি আবার খরচ হিসেবে যোগ করে নিলেন, তখন আপনার আবার একই রকম হবে 58,50,000 টাকা। ঠিক আছে? তাহলে স্যার এখানে একটু প্লিজ স্যার, 2,50,000 বিয়োগ 0, স্যার 0 কি দেওয়ার দরকার আছে? 0 দেন 0.4। তারপরে তারপরে -0 স্যার ভিতরে। আচ্ছা 2,50,000 এটা কি দেওয়ার দরকার? আমি খেয়াল করি নাই। এই জিরোটা দ্বারা কি বোঝাচ্ছে, মানে কি থাকে দরকার নেই, এটা না দিলেও চলবে। এটা দিলেও আসলে রেজাল্ট তো 0। তারপরেও স্যার তাহলে কি এটা এখানে হয়তো স্যার মাইনাস দিয়ে এখন ঠিক আছে তো না? এখনো মিলে যাবে। আপনারা আরো সংক্ষেপে করতে পারেন, আমি এটাকে যদি এভাবে বলে দিই, আমি নেট অফ ট্যাক্স করে দিচ্ছি ইনটু 0.6। আর কারো কোনো কথা আছে? না স্যার, আমি ট্যাক্সটাকে নেট অফ করে দিলাম, নেট অফ ট্যাক্স, ট্যাক্সটাকে আমি বাদ করে নেট অফ ট্যাক্স করলাম। ঠিক আছে? ট্যাক্সটা তো আমার থেকে আউটফ্লো হয়ে যাবে, সো আলটিমেট বেনিফিট হচ্ছে 1.5 লক্ষ টাকা, সেটাই আমি নিলাম। তো 60 লক্ষ টাকা দিয়ে মেশিন কিনলে 1.5 লক্ষ টাকা বেনিফিট পাই, সো 58,50,000 টাকা হচ্ছে আমার 58,50,000 টাকা হচ্ছে আমার আউটফ্লো। জি, এরপর শেষ করি। 1.5 লক্ষ টাকা কি বেনিফিট পেলাম নাকি এটা পুরান মেশিনের প্রাইসটা বের হলো? কারণ কোশ্চেনে যে দেওয়া আছে ওল্ড মেশিনের প্রাইস 1.5 লাখ, মেশিনের প্রাইস ছিল, এই বিভিন্ন হাবিজাবি কথা আছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে আমি 60 লক্ষ টাকা দিয়ে মেশিন কিনবো, 60 লক্ষ টাকা দিয়ে মেশিন কিনলে সাপ্লায়ার আমাকে 2.5 লক্ষ টাকা ছাড় দিবে। তাহলে আলটিমেটলি আমি আমার মেশিনটা কিনতেছি আমি 57,50,000 টাকা দিয়ে, কিন্তু আমি ওই টাকা দিয়ে পাচ্ছি না, যেহেতু আমার এখন আবার আমি ক্লাস করতেছি, সরি। ট্যাক্স পারপাস আমি ডেপ্রিসিয়েট করে ফেললাম, সেহেতু আমাকে এটার উপর ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স দিতে হবে। ট্যাক্স দিতে গেলে আমাকে ওই 2.5 লক্ষ টাকার উপর 1 লক্ষ টাকা ট্যাক্স দিয়ে ফেলতে হবে। আলটিমেটলি বেনিফিট পাচ্ছি আমি হচ্ছে 1,50,000 টাকা। ম্যাডাম বুঝতে পারলাম? প্রশ্ন করতেছিলেন কে? আচ্ছা, রেসপন্স না করলে আমরা কথা বলি। The old market value of old machine, the old machine could be sold at 1,50,000 in the market. Since the exchange value is more than market value, this option is not attractive. মার্কেটে যদি আমি ওই মেশিনটা বিক্রি করি 1.5 লক্ষ টাকা বিক্রি করতে পারি, কিন্তু যার থেকে আমি এক্সচেঞ্জ করব ওই সাপ্লায়ার আমাকে বেশি দিবে, সো ওই 1.5 লক্ষ টাকা আমার জন্য অ্যাট্রাকটিভ না। This opportunity will be lost whether the old machine is retained
or replaced. আমি যদি ওল্ড মেশিনটা রিটেইন করে নিই তাহলে কিন্তু ওই বেনিফিটটা আমি আর পাবো না। Thus no incremental basis, it has no impact. আমরা আর ইনক্রিমেন্টাল বেসিস এটা করতেছি না, আমরা এটাকে নেট অফ করে নিলাম। আমরা ওই অপরচুনিটি নিয়েই আমাদের ক্যালকুলেশনটা করছি। স্যার ইমপ্যাক্টের কথাটা কেন আসলো স্যার এখানে ইনক্রিমেন্টাল বেসিসের ক্ষেত্রে স্যার? কত টাকা খরচ যাবে সেটার ইনক্রিমেন্টাল বেসিস বলতেছে। এটার আসলে এই লাইনটুকু না দিলেও আমাদের বোঝার জন্য বা পরীক্ষার খাতায় আমার কোনো অসুবিধা নাই। তা আমার এখানে ইনক্রিমেন্টাল কস্ট হচ্ছে 60 লক্ষ টাকা। 60 লক্ষ টাকা এটাই হচ্ছে আমার জন্য কনসিডারেশনের বিষয়। আমি যদি ওই মেশিনের দিকে না যাই, ওই যে 2.5 লক্ষ টাকার বেনিফিট পেতাম, ওই ইনক্রিমেন্টাল কত লস্ট বেনিফিট হারাচ্ছি, এই ইস্যুগুলো আমার আর মাথায় নেওয়ার দরকার নাই। সো এটা যদি আমি নাও দেই, আমার আসলে এই ক্ষেত্রে কোনো কিছু কনসিডারেশনের বিষয়ও নাই। আমরা শুধু চিন্তা করব যে কি আমি এখন নতুন মেশিন কিনতে যাব, নতুন মেশিন কিনতে গেলে আমার বেনিফিট কি হচ্ছে, আমার থেকে কত টাকা যাবে। আমার থেকে চলে যাবে হচ্ছে 60 লক্ষ টাকা, এবং ওল্ড মেশিনের জন্য আমি 1.5 লক্ষ টাকার একটা বেনিফিট পাবো। এতটুকু পর্যন্ত আমরা বুঝি। এখানে অনেক কথাবার্তা আছে। জি স্যার। স্যার মানে উপরের লাইন 3টা লাইন দ্বারা তার মানে সাপ্লায়ার যে আমাকে অফারটা দিল নেট অফ 1.5 লাখ টাকা পাচ্ছি, এটা আমার জন্য অ্যাট্রাকটিভ। আচ্ছা, আমি যদি এই লাইনগুলো না লিখি, এই লাইনগুলো যদি আমি না লিখি, আমার অঙ্কের জন্য কোথাও কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে যে কি আপনাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। 1.5 লক্ষ টাকা চাইলেও 1 লক্ষ টাকা ভ্যালু ছিল, আপনার ট্যাক্স রেট এটা আমরা ব্যাখ্যা করতেছি শুধু আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। এখানে আবার এর পরের লাইনটা লিখতে হচ্ছে ডেপ্রিসিয়েশন। ওল্ড মেশিন হ্যাজ বিন ফুললি ডেপ্রিসিয়েটেড ফর ট্যাক্স পারপাস, যেটা আমি কিছুক্ষণ আগে বারবার বলে আসতেছিলাম যে আমি যেহেতু ওল্ড মেশিনটা 100% ডেপ্রিসিয়েটেড হয়ে গেছে, সো আমার এখন যদি ওই ওল্ড মেশিনটা 1 টাকা বিক্রি করি, ওই 1 টাকা কিন্তু আমার ক্যাপিটাল গেইন। আমি যদি 2 টাকা বিক্রি করি, ওই 2 টাকা আমার ক্যাপিটাল গেইন। এখন যখনই গেইনের প্রশ্ন আসবে তখনই ট্যাক্সের প্রশ্ন চলে আসে, যেহেতু ট্যাক্স রেট বলে দেওয়া আছে। যদি ট্যাক্স রেট না থাকতো আমি এটা কনসিডারেশনে নিতাম না। কোনটা কনসিডারেশন নিতেন না স্যার? যদি ট্যাক্স রেট দেওয়া না থাকতো। আচ্ছা, does depreciation base of new machine will be at original? আমি মেশিন কিনতেছি 60 লক্ষ টাকা, এটার বেসিস হবে এটাই, আর 1,50,000 টাকা আমার বেনিফিট, সেটা আলাদা ইস্যু। ঠিক আছে, মেশিনের দাম হচ্ছে 7 লক্ষ টাকা, এইটার বেসিসে আমাকে পরবর্তীতে ডেপ্রিসিয়েশন করতে হবে। এখন এর পরবর্তী হচ্ছে যে কি আমরা নেট ক্যাশ ফ্লো বের করবো, মানে নেট ক্যাশ বেনিফিটটা বের করব। এই যদি এক্সচেঞ্জ অফারটা আমরা নিয়ে নিই, আমাদের বেনিফিট কি হয় সেটা আমরা এখানে দেখব। ইউনিট কস্ট ইনক্লুডস ডেপ্রিসিয়েশন এন্ড অ্যালোকেটেড ওভারহেড। উপরে যে ইউনিট কস্টটা দেওয়া আছে ওল্ড মেশিন এবং নিউ মেশিন, সেখানে কিন্তু ডেপ্রিসিয়েশনটা ইনক্লুড করা আছে। অ্যালোকেটেড ওভারহেড আর কালেকশনস ফ্রম কর্পোরেট অফিস, দেয়ারফর দে আর ইররিলেভেন্ট। সবসময় আমরা জানি যে অ্যালোকেটেড কস্টটা আমরা ইগনোর করতে পারি না, এই জন্য ডিসিশন মেকিং এর জন্য এই কস্টটা হচ্ছে ইররিলেভেন্ট। এটা আমরা ডিসিশন মেকিং এ পড়ে আসছি, এখানেও একই রকম। The depreciation tax shield may be computed separately. আমি ডেপ্রিসিয়েশনের জন্য কত টাকা ট্যাক্স বেনিফিট পাই নতুন মেশিন কিনলে, সেটা আলাদাভাবে আমরা ক্যালকুলেশন করব। Excluding depreciation and allocated overhead, unit cost can be calculated. এটা ক্যালকুলেট করা যাবে। The company will obtain additional revenue from 20,000 units sold. আমরা যে 20,000 ইউনিট অতিরিক্ত বিক্রি করব, সেখান থেকে কোম্পানি এডিশনাল রেভিনিউ পাবেন। Thus the after tax savings excluding depreciation and tax shield will be, tax ছাড়া আমাদের বেনিফিট কত সেটা আমরা ক্যালকুলেট করতেছি। আমি যদি এটা এখানে খুব শর্টকাটে দেওয়া আছে, এটা আমাদের বুঝতে একটু কষ্ট হবে, আপনারা আরেকটু কনসেন্ট্রেট করেন প্রশ্নের দিকে। যে 1 লক্ষ ইউনিট প্রশ্নে দেওয়া ছিল, বিক্রি করব হচ্ছে 200 টাকা করে, আর 148 টাকা হচ্ছে ইউনিট কস্ট। 148 টাকা ইউনিট কস্ট, সেখান থেকে অ্যালোকেটেড ওভারহেড এবং ডেপ্রিসিয়েশনটা বাদ দেওয়া হয়েছে। তাহলে সেটা বাদ দিলে হয় 148 টাকা হচ্ছে কস্ট। তাহলে এই 200 টাকা থেকে 148 টাকা বাদ দিলে থাকে 52 টাকা। তাহলে 52 টাকা ইনটু 1 লক্ষ, এটা হচ্ছে আমার নতুন অপশনে বেনিফিট। আর আমি যদি ওল্ড অপশনে থাকি, 80,000 ইউনিট, 200 টাকা হচ্ছে সেলিং প্রাইস, 172 হচ্ছে আমার
ইউনিট কস্ট, এখানে আবার ট্যাক্স সেভিংস এর কোনো ইস্যু নেই, যেহেতু ট্যাক্সের ডেপ্রিসিয়েশনের জন্য ট্যাক্স সেভিংস এর ইস্যু নেই, যেহেতু আমি ফুললি ডেপ্রিসিয়েট করে ফেললাম, শুধুমাত্র অ্যালোকেটেড ফিক্সড কস্টটা বাদ দেওয়া হয়েছে। 183 টাকা থেকে শুধুমাত্র 10 টাকা বাদ দেওয়া হয়েছে, যেটা অ্যালোকেটেড ওভারহেড ছিল। আর ট্যাক্স ডেপ্রিসিয়েশনের উপর ট্যাক্স বেনিফিট বাদ দেয়নি, যেহেতু 100% ট্যাক্স ডেপ্রিসিয়েশন হয়ে গেছে। স্যার ডেপ্রিসিয়েশন মনে হয় 0.25 বাদ দিয়েছে স্যার, ওইটা ওইটা তো এখানে অ্যাভয়েড করছে ভাই, ওই 0.1 2 পয়েন্ট এগুলো অ্যাভয়েড করছে। আপনি একদম জি স্যার, পয়েন্ট টু পয়েন্ট ধরে করতে পারবেন, কথা বুঝছেন? জি স্যার, থ্যাংক ইউ। আমি দেখছি এটা 0.25 ছিল, তো এটা অ্যাভয়েড করছে। আচ্ছা, তাহলে 80,000-এর জন্য এক ধরনের খরচ, 1 লক্ষ ইউনিটের জন্য এক ধরনের খরচ। এটার যে দুটো পার্থক্য হবে সেটাই হচ্ছে আমার বেনিফিট। এই দুটোর পার্থক্যকে আমি আবার নেট অফ ট্যাক্স করে নেব, যেহেতু ট্যাক্সের বেনিফিটটা আমি আর উপরে নেইনি। তাহলে আমরা এখানে একটা ক্যালকুলেশন করলাম না, 200 থেকে 148 বাদ গেলে হচ্ছে 52, 52কে 1 লক্ষ দিয়ে গুণ করলে হচ্ছে 52 লাখ। দেখেন এখানে আমরা 52 লাখ নিয়ে আসছি। 200 থেকে 173 বাদ দিলে থাকে 37, 37 ইন্টু 80,000, এই দুটো গুণ করলে হচ্ছে 21,60,000। তাহলে আমি যদি নিউ মেশিনে যাই 52 লক্ষ টাকা, আর ওল্ড মেশিনে গেলে হচ্ছে আমার 21,60,000 টাকা, ঠিক আছে? এবং যদি আমি এখন নেট অফ ট্যাক্স করিনি, 60% দিয়ে আমি যদি নেট অফ ট্যাক্স করি, তাহলে আলটিমেটলি আমার অ্যামাউন্টটা দাঁড়াবে হচ্ছে 18,44,000 টাকা। সো আমার জন্য এই টাকাটা সেভিংস হবে যদি আমি নতুন মেশিনে চলে যাই। এখন দেখেন, নতুন মেশিনে যদি আমরা যাই 5 বছরের জন্য আমরা এই বেনিফিট একটু প্লিজ স্যার, জি স্যার, স্যার প্লিজ স্যার 200 বিয়োগ 148 স্যার, জি 148টা স্যার একটু প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি 148। জি স্যার। আচ্ছা, 148 এর আমরা তাহলে একটা ব্যাক করতে হবে। এখানে খরচ কত হয়? 165, 12 টাকা 50 পয়সা বাদ দেন, জি স্যার তাহলে কত হয়? 153, তাই না? 153, জি স্যার। ডেপ্রিসিয়েশনটা বাদ দেন। জি স্যার 148, ওকে স্যার। আমরা ওই জিনিসটা এখানে পড়ে আসছিলাম, আমি ওই জন্য দ্রুত যাচ্ছি, কেন সময় কম। জি স্যার, ডেপ্রিসিয়েশন এবং অ্যালোকেটেড ওভারহেডটা, ডেপ্রিসিয়েশন এবং Yes, sir. অ্যালোকেটেড ওভারহেডটা আমরা ইগনোর করব, এটার ডিফারেন্ট ক্যালকুলেশন হবে। আমরা ডেপ্রিসিয়েশনের জন্য, কারণ অ্যালোকেটেড ওভারহেডটা আমাদের ডিসিশন মেকিং এর জন্য ইররিলেভেন্ট, সেটা আমরা বাদ দিচ্ছি। আর ডেপ্রিসিয়েশনটা আমরা পৃথকভাবে ক্যালকুলেশন করব, সেই জন্য এই ক্যালকুলেশন থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলাম। তাহলে দেখেন এখানে খরচের জায়গায় আমরা সেভিংস করতে পারি হচ্ছে 18,44,000 টাকা। 18,44,000 টাকা আমরা সেভিংস করতে পারি। এই সেভিংসটা আমরা করতে পারবো আগামী 5 বছর ধরে, আফটার ট্যাক্স সেভিংস। আচ্ছা, এখন ডেপ্রিসিয়েশনেরটা এখন আমি আলাদাভাবে ক্যালকুলেশন করব। কিভাবে? ডেপ্রিসিয়েশনের জন্য আমি ইয়ে করলাম হচ্ছে কত, 60 লক্ষ থেকে যদি 2.5 লক্ষ টাকা বাদ দেওয়া হয়, আমার আলটিমেট কস্ট হচ্ছে 57,50,000। তার উপরে তাকে আমি 5 দিয়ে ভাগ করলে এই টাকাটা আমি অ্যাকাউন্টিং অনুসারে কি করতে পারবো? অ্যাপ্লাই করতে পারবো, ডিডাক্ট করতে পারবো। আমার রেভিনিউ থেকে এই খরচটা ডিডাক্ট করবো। তাহলে খরচ যদি ডিডাক্ট করি, এটার উপর আলটিমেটলি বেনিফিট পাবো হচ্ছে আমি ট্যাক্সের বেনিফিটটা। ট্যাক্সের বেনিফিট হচ্ছে আমার 40%। তাহলে ডেপ্রিসিয়েশনের সাথে যদি ট্যাক্স রেট গুণ করি, এই 460 হচ্ছে আমার বেনিফিট। তাহলে আমি আফটার ট্যাক্স বেনিফিট পাচ্ছি এখানে হচ্ছে 1824, আর এখানে হচ্ছে 460। এই দুটো হচ্ছে আমার বেনিফিট। আমার হচ্ছে সেভিংসটা বেনিফিট, এবং ডেপ্রিসিয়েশনের কারণে ট্যাক্স কম দিতে হবে, ডেপ্রিসিয়েশনের কারণে ট্যাক্স কম দিতে হবে, সেটা আমার বেনিফিট। দুটো বেনিফিট, এই দুটো যোগফল হচ্ছে 2284। তাহলে আগামী 5 বছর 2284 করে আমি বেনিফিট পাবো। এবং 5 বছর পরে আমি আমার মেশিনটা বিক্রি করতে পারবো হচ্ছে, যে নতুন মেশিনটা বিক্রি নিলাম সেটা 2.5 লক্ষ টাকা। আবার 35,000 টাকা আমরা বিয়োগ করব, কারণ এই নতুন মেশিন করলে 35,000 টাকার বেনিফিটটা আমরা লস্ট করব, এবং সেই জন্য আমরা এটা নেট অফ করে নিলাম। নেট অফ করে নিয়ে 2.5 লক্ষ থেকে 35,000 বাদ দিলে আর থাকে 2,15,000, সেটাকে
আমরা এখানে নিয়ে আসলাম। এটাই হচ্ছে আমার 5 বছর পরের বেনিফিট। আচ্ছা, তাহলে আমার নেট ক্যাশ বেনিফিটটা আমরা যোগ করে নিলাম 2284 সাথে প্রত্যেক বছর যোগ করলে যা হয় তা, বাট 5 ইয়ার্সে গিয়ে আমার বেনিফিটটা বাড়তেছে। এখন আমি এখন কি করব, আমার আউটফ্লো কত ছিল আজকের দিনের ইকুইপমেন্টের জন্য, এটা আমরা উপরেও দিতে পারলাম নিচেও দিতে পারি। 5850, 58,50,000, 58,50,000 কে প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর 1 দিয়ে গুণ করলে যা হয় তাই, এগুলোকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর দিয়ে আমি গুণ করব। গুণ করলে আমার এই প্রেজেন্ট ভ্যালু দাঁড়াবে হচ্ছে এটা। এখন এই অংশগুলো হচ্ছে আমার বেনিফিট, আর 58,50,000 হচ্ছে আমার খরচ বা আমার থেকে আউটফ্লো। আউটফ্লো থেকে ইনফ্লোর পার্থক্য হচ্ছে 1983, এটা হচ্ছে আমার এনপিভি। জি স্যার। স্যার সার্ভিস ভ্যালু কি ওই যে 5 নম্বর যেটা 5 ইয়ার্স এর ওখানেই খালি যাবে এটা 5 ইয়ার্স এর? বুঝি নাই ভাই, আরেকটু বলেন তো। স্যার 5 নম্বর যে নেট সার্ভিস ভ্যালু দেখতেছি 2,50,000 মাইনাস 35,000, এখানে 215 যেটা দিচ্ছে ওটা তো স্যার 5 ইয়ার্স এ যে হ্যাঁ, 5 বছরে গিয়ে, সেজন্য আমরা তো সিঙ্গেল ডিসকাউন্টিং করতেছি, তো এই জন্য অসুবিধা নেই। 2284 সাথে 215 যোগ হবে, তাহলে আমার এখানে বেনিফিট হবে তখন 24,99। আর এই যে ফ্যাক্টরটা এখানে স্যার, এটা কি 15% প্রথম বছরে আমরা নির্ধারণ করে 15%? এক সেকেন্ড, প্রশ্ন বলেন তো কি বলতেছিলেন? স্যার ওই যে আমরা ফ্যাক্টরটা বের করবো স্যার, এখানে যে 0.8696 দেওয়া আছে, এটা হলো 1 বছরের মাথায় ওই ফ্যাক্টর জি, থেকে স্যার। হ্যাঁ, আপনি করেন না 1 ডিভাইডেড বাই 1.15, 1.15 কি হয় তাহলে দেখেন না, 1 ডিভাইডেড বাই 1.15, এককে 1.15 দিয়ে ভাগ করলে কি দাঁড়ায়? এটাই হবে স্যার, দেখছি স্যার আমরা এটা। তার এটা হচ্ছে প্রথম বছর, তারপরে আবার 1.15 দিয়ে ভাগ করেন, তারপরে কি দাঁড়ায়? বুঝতে পারছি স্যার, 1/1 প্লাস r টু দি পাওয়ার n, এই সূত্র অ্যাপ্লাই জি করব। জি জি, আমি ওই সূত্র জানি না, আমি তো ক্যালকুলেটর দিয়ে করি, ওই যে বাংলা ক্যালকুলেটর, এই যে এই ক্যালকুলেটর দিয়ে আমি করে ফেলি। ঠিক আছে, শর্টকাট নিয়ম আর কি ভাই। স্যার আমরা যদি এই অঙ্কটা স্যার হয়তো শুরু করলাম কিন্তু শেষ করতে পারলাম না, কিছু দূর আগায় গেলাম আর পরে আর পারলাম না স্যার, তাহলে কি কোনো মার্কস পাওয়া যাবে স্যার? না, কারণ আপনি ডিসিশনে পোস্ট এনপিভি আপনাকে বের করতে হবে, এনপিভি বের করলে আপনি রেজাল্ট পাবেন। আপনি যদি প্রসেস কস্টিং করেন, কোয়ান্টিটি শিডিউল করলে, ইউনিট কস্ট বের করলে, অথবা আপনি এরপরে পর্যন্ত চলে গেলেন, তাহলে কোয়ান্টিটি শিডিউল আলাদা সেকশন, ইকুইভ্যালেন্ট ইউনিট আলাদা সেকশন, এরপরে কস্ট পার ইউনিট আলাদা সেকশন, প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন আছে। যতটুকু আপনি করবেন ততটুকুর মার্কস পেয়ে যাবেন। আপনাকে বলে যে 10টা জার্নাল করেন, আপনি 10টা পারেন নাই, 12টা পারছেন, 10% আপনি না, সরি 5%, যতটা পারবেন ততটা আনসার পাবেন। এখানে তো হচ্ছে যে উত্তর একটাই, এনপিভি বের করেন, আপনি এনপিভি পারেন নাই, তাহলে আপনি কিসের বেসিসে উত্তর দিবেন? আপনাকে কিসের বেসিসে মার্কস দিবে? ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার বলেন। স্যার আমার এখানে যে নেট সেলভেজ ভ্যালু 2,50,000 মাইনাস 35,000, এটা একটু বুঝাবেন। আর কস্ট ইকুইপমেন্ট 5,850 আসলো কোথা থেকে সেটা বুঝিনি। 5,850 আছে হচ্ছে কি দেওয়া আছে? এই যে এটা কি আমরা বুঝছিলাম? জি, এখান থেকে আমরা শূন্য কয়টা বাদ দিয়েছি? 3টা। ওই যে দেখেন উপরে বলা আছে 3টা শূন্য বাদ দিয়ে করলাম, তাহলে 58,50,000 সাথে 3টা শূন্য দিলে তো এটা হতো, তাই না? জি ওখান থেকে নিয়ে আসছি আমরা, 3টা শূন্য বাদ দিয়ে লিখলাম। উপরে দেওয়া আছে যে ক্যালকুলেশন সহজ করার জন্য আপনাকে 3 শূন্য বাদ দিয়ে করছে। এখন পরীক্ষার হলে আপনি 3 শূন্য বাদ দিয়ে করিয়েন না, আপনি আপনার মতো করে যাবেন। জি স্যার।
আর স্যার এখানে 35,000 নেট সেল ভ্যালুসটা 2,50,000 মাইনাস প্রশ্নে বলা ছিল যে আমরা যদি এক্সিস্টিং মেশিনটা রেখে উৎপাদন করি, এটা 5 বছর পরে 35,000 টাকা বিক্রি করতে পারবো, এবং নতুন মেশিন যেটা আমি কিনলাম সেটার 5 বছর পরে সেলভেজ ভ্যালু হচ্ছে 2.5 লক্ষ টাকা। আমি যদি নতুন মেশিনটা কিনি তাহলে এই ওল্ড মেশিনের যে অপরচুনিটিটা এটা নিশ্চয়ই হারাবো। জি তাহলে এটা হচ্ছে আমার অপরচুনিটি লস, আর এটা হচ্ছে আমার হচ্ছে ওই 5 বছর পরে গিয়ে আমার বেনিফিট। আলটিমেটলি আমি বেনিফিট পাবো হচ্ছে 2,15,000 টাকার উপর। ওই বেনিফিটটা কি ওখানে যোগ আমরা করছে বিয়োগ যাচ্ছে। আমরা ইয়ের অঙ্কটা করছি কিনা মনে আছে না আমাদের? ওই যে আমরা যখন রিলেভেন্ট কস্টিং করতেছিলাম ওখানেও আমরা একই জিনিস করে আসছি, কিন্তু সেখানে ডিসকাউন্টিং করি নেই। ওল্ড মেশিনের ডেপ্রিসিয়েশনটা আমার লস হয়, আর নিউ মেশিনের ডেপ্রিসিয়েশনটা আমার জন্য কি বেনিফিট। তাহলে দুটোকে আমরা এখানে নেট করে ফেললাম। আমরা এভাবে করতে পারি যে লস অফ ওল্ড মেশিনের স্ক্র্যাপের যে ভ্যালু ছিল 35,000 টাকা, নেগেটিভ মার্ক থাকবে, আর নতুন মেশিনের থাকবে 2.5 লক্ষ টাকা। দুইবার লিখতে হতো, সেক্ষেত্রে আমরা কি করলাম, নেট অফ করে নিলাম। আর এটা সবার লাস্ট ইয়ারে গিয়ে আমরা পাবো, এজন্য সবার লাস্ট জি 5 বছর আফটার 5 ইয়ার্স। স্যার আর কারো কোনো প্রশ্ন? আর স্যার এখানে তো ফ্যাক্টর গুলো উপরে দিয়েই দিছিল, আর যদি না দেওয়া থাকে তাহলে আমরা অ্যানুইটি ফ্যাক্টর থেকে যাব না, যেহেতু ক্যাশ ইনফ্লো তো সিঙ্গেল। এই যে দেখেন এইখানে প্রশ্নে দেওয়া আছে, আপনি ক্যালকুলেশন করেও নিতে পারেন, প্রশ্নেও দেওয়া আছে, এখানেও দেওয়া আছে। আর যদি না দেওয়া থাকে তাহলে আপনার তো চিন্তা নেই, আপনাকে বলে দিচ্ছে যে কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে, অপরচুনিটি কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে 15%। আপনি ক্যাপিটাল বাজেটিং এর জন্য তখন ডিসকাউন্টিং করবেন 15% হারে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি, আর কারো কোনো প্রশ্ন? স্যার এইটা নিয়ে কোশ্চেন নাই স্যার, আমার একটা ব্রেক ইভেনের একটা কোশ্চেন আছে, 2 লাইন একটু স্যার বুঝতে পারিনি। বইয়ের প্রশ্ন? বইয়ের না স্যার, কোশ্চেন হচ্ছে আমাদের এক্সামে আসছিল জুন 2017। জুন 2017। আমি কি আপনাদেরকে ওই প্রশ্নটা দিয়েছিলাম না? জি স্যার দিয়েছিলেন, কিন্তু আমি তখন আচ্ছা আমি একটু দেখি। প্র্যাকটিস করতে বুঝতে পারিনি। জুন 2017 স্যার 17 6 নাম্বার অঙ্ক। এই প্রশ্নটা? জি স্যার এইটা 4 নাম্বারটা স্যার। If the variable expenses per pen increases as a percentage of the selling price, আপনাকে প্রশ্ন করা হচ্ছে যে কি আপনার সেলিং প্রাইস, আমি একটা ধরে নিলাম যে আমি উপরে প্রশ্ন পড়ি নাই, একটা কলমের দাম 10 টাকা। জি স্যার। তাহলে কলমের দাম যদি 10 টাকা হয়ে যায়, 10 টাকা থাকে, সেখানে সেলিং প্রাইস সে ফর এক্সাম্পল 10% বাড়লো, তাহলে কত টাকা হবে? 11 টাকা হবে স্যার। 11 টাকা। আপনার ভেরিয়েবল এক্সপেন্সেস হচ্ছে কলমের 5 টাকা উৎপাদন করতে গেলে, তাহলে একই পার্সেন্টেজে বাড়লো, তাহলে কত টাকা হবে? 5 টাকা 50 পয়সা। এরপরে বলছে উইল ইট রেজাল্ট ইন এ হায়ার অর লোয়ার ব্রেক ইভেন পয়েন্ট এন্ড হোয়াই? যদি ভেরিয়েবল এক্সপেন্সেস এবং সেলিং প্রাইস সেম ওয়েতে বাড়তে থাকে তাহলে আপনার ব্রেক ইভেন বাড়বে না কমবে? আপনি এবার করেন, আপনি একটা ব্রেক ইভেন বাড়বে স্যার, ব্রেক ইভেন বাড়বে, তাহলে বাড়বে। assume that fixed expenses remain unchanged. যদি ভেরিয়েবল এক্সপেন্সেস এবং সেলিং প্রাইস সেম ওয়েতে বাড়বে, আপনার কিন্তু ইয়েটা সেম থেকে যাবে। কি সেম থেকে যাবে? রেশিও কিন্তু সেম থেকে যাবে। সেম থেকে যাবে। আচ্ছা, সেম থেকে গেলে কি হয়? an increase in variable expenses as a percentage of selling price, যেভাবে সেলিং প্রাইস বাড়ে সেই পার্সেন্টেজে যদি বাড়ে, would result in a higher break even point. ঠিক আছে? The reason is that if variable expenses increase as a percentage of sales, then the CM margin will decrease as percentage of sales.
আপনি এখানে এবার- এই যে মেলে না আমাদের বলছে সিএম মার্জিন ডিক্রিজ করবে, আসলে স্যার যদি 10 টাকা হতো আর 5 টাকা তাহলে তো সিএম হয় 5 টাকা, কিন্তু আমাদের এখন সিএম 5 পার্সেন্টেজ টাকা। পার্সেন্টেজ কত আগে মনে করেন 10 জি টাকা স্যার, বিয়োগ 5 টাকা, তাহলে সিএম কত 5 টাকা। 5, তাহলে সিএম পার্সেন্টেজ কত 50%, তাই না? আমি এবার সিনারিও চেঞ্জ করি, 11 টাকা হলো বিয়োগ 5.5, ঠিক আছে না? তাহলে জি, আপনার এখানে হবে 5.5, তাহলে আপনার সিএম রেশিও কত? ওই 55%। 0.5 হুম 45% হবে স্যার। সেম হচ্ছে 50% হবে স্যার। স্যার সেম না স্যার, কমবে। না, তাহলে এখানে এখানে গন্ডগোল আছে। তার ওখানে উত্তরে সমস্যা আছে স্যার। স্যার এখানে তো 50% আসে। wait, a lower CM ratio would mean that greater number of pens, আচ্ছা এখানে দাঁড়ান, ওয়েট, আমি প্রশ্নটা বুঝিনি। an increase in variable expenses percent, না এখানে একই না। if the variable expenses per pen increases as percentage of the selling price, না ওইটা এখানে আমি আরেকটু ভুল বুঝছি। আপনার সেলিং প্রাইস হচ্ছে 10 টাকা, 10% বাড়লো হচ্ছে 11 টাকা। এখানে যদি হয় সেম টাকাটা মানে হচ্ছে 5 টাকার জায়গায় যদি 6 টাকা হয়ে যায় তখন কি দাঁড়াবে? হ্যাঁ, এটা হবে, ওইটা না, আমি যেটা বলছি এটা না। আপনি উপরে আপনার সেলস বাড়লো 10 টাকা থেকে 11 টাকা, ভেরিয়েবল এক্সপেন্স বেড়ে গেল 5 টাকা থেকে 6 টাকা হলো, ওই পার্সেন্টেজের টাকাটা এখানে বাড়লো, তাহলে আপনার কি হবে? সিএম কমে যাবে, তাহলে আপনার সিএম কমে যাবে। এখন সিএম কমবে না? এখন তো একই থাকছে স্যার। না কমবে না, দেখি থাকবে না স্যার, সিএম কমে যাবে স্যার, কমে যাবে তো 4 সেলস তো আগে। ভলিউম বাড়বে। হ্যাঁ, আপনি সিএম কিভাবে বের করে পারি? সিএম ডিভাইডেড বাই সেলস, তাহলে সিএম হচ্ছে 4 টাকা, 11 দিয়ে ভাগ করেন, 4 ডিভাইডেড বাই 11, তাহলে হবে 37% বা 36 সামথিং। স্যার সিএম তো 5 টাকা হচ্ছে না এখানে? 5 স্যার, এখানে 5। 11 ভাগ 6 দিলে তারপরেও কমবে স্যার, 11 না 4। স্যার তারপরেও কমবে। 11 যদি 100 হয়ে যায় সেখানে 6 তো কমবে, এখানে 10 আর 5 50 উঠছে স্যার। না তো 11 minus 6 বেড়ে যাবে স্যার। হলো 4 হয় কিভাবে? 5 হবে না? মানে স্যার আর আমরা কোশ্চিনে যাই স্যার, আচ্ছা, কোশ্চিনটা হ্যাঁ, বুঝলে sorry। এটা বুঝছি স্যার। আচ্ছা, এটা 5, হ্যাঁ সরি 5 হলেও কমবে তো, হ্যাঁ একই 5 জিনিস। হলেও কমবে স্যার, হ্যাঁ কিন্তু কমবে, আমরা কোশ্চিনে আমি যাই ভুল স্যার। লিখছি ভাই, কোশ্চিনে কোশ্চেনে যাই যাওয়া স্যার। লাগে না, কোশ্চেনে কোনো কিছু বলে নাই ভাই। কোশ্চিন বুঝলে ওইটা বুঝছি স্যার। না কোশ্চেনে কোনো কিছু বলে নাই, কোশ্চেনে আপনাকে শুধু একটা হাইপোথেটিক্যাল কথা বলছে, হাইপোথেটিক্যাল কথা, এখানে পার্সেন্টেজ দিয়ে বলে নাই। আমি প্রশ্ন করছি যে উপরে কোনো কিছু আমার পড়া লাগবে না, আমি এটা পড়ে আপনাদের জি উত্তর স্যার, দিচ্ছি। ওইটাই 4 আমি নাম্বারটা আবার বলতেছি যে আপনার আগে ছিল 10 টাকা দাম আর ভেরিয়েবল কস্ট ছিল 5 টাকা, তাহলে বাদ দিলে 5 টাকা হচ্ছে সিএম, তাই না? সিএম 5 টাকা, তাহলে সিএম রেশিও হচ্ছে আপনার, সিএম রেশিও হচ্ছে কত? 50%। 50%। সিএম রেশিও 50%। এখানে সিএম রেশিও কত বলেন? 45%। এখানে 45%। 45%। যদি সিএম রেশিও কমে যায় আপনার ব্রেক ইভেন পয়েন্ট বেড়ে যাবে, এটাই বুঝাইতে চাইছি। আচ্ছা, কোশ্চিনে কি সিএম রেশিওর কথা বলছেন স্যার? সিএম রেশিও কমবে? ভাই সিএম রেশিও বলে নাই, যদি খরচ বেড়ে যায় সিএম রেশিও বেড়ে যাবে, তো আপনার যদি খরচ বেড়ে যায় সিএম রেশিও কমে যাবে, সরি সিএম রেশিও কমে যাবে, সিএম রেশিও কমে যাবে স্যার। কিন্তু এটা স্যার, বলে নাই। আমি বুঝছি এরকম যে ওই একই পার্সেন্টেজে সেলস এবং হ্যাঁ, ওইটা আমিও যদি প্রথমে প্রশ্ন করে এটাই বুঝছিলাম যে ওখানে 10% এখানেও 10%। হ্যাঁ জি স্যার। কিন্তু এটাই বুঝছি। ওনারা এখানে মিন করতেছেন ডিফারেন্ট, এন্ড ইনক্রিজ ইন দ্য ভেরিয়েবল এক্সপেন্সেস অ্যাজ পার্সেন্টেজ অফ সেলিং প্রাইস, সেলিং প্রাইসের পার্সেন্টেজ যদি এখানে বাড়িয়ে দিই would result in a higher break even point বেড়ে যাবে। ঠিক আছে, এখানে আমার কোশ্চিন পড়ে মনে হয়েছে আনসার ভুল আছে। আনসারও ভুল হতে পারে যদি এটা হতো যে an increase in variable expenses as same to selling price as same percentage বলে নাই, এই একটা গন্ডগোল। এখানে প্রশ্ন দেখেন, ভেরিয়েবল এক্সপেন্সেস পার পেন ইনক্রিজেস as percentage of selling price, ওই সেম পার্সেন্টেজ বলে নাই, এই এক গন্ডগোল। শুধু সেম কথাটা না লেখাতে ওনাদের উত্তরটা চেঞ্জ হয়ে গেছে। জি স্যার।
আপনাকে যদি বলে যে Thank আমি you, sir. আপনাকে যদি বলা হয় যে আপনাকে যেই পার্সেন্টেজ দিব ওনাকেও সেই একই পার্সেন্টেজ দিব, তাহলে কিন্তু দুজনেই সমান। যদি বলা হয় যে আপনাকে যেই পার্সেন্টেজ দিব সেই টাকাটা আমি শাহিদা ম্যাডামকে দিব, এখানেই গন্ডগোলটা। সেম কথাটা না লেখাতেই কনফিউজড, আমি নিজেও কনফিউজড। আচ্ছা স্যার, আর 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 কোনো ইস্যু আছে কিনা? স্যার আপনাদের কার কোনো ইস্যু? স্যার এটা কি আমাদের লাস্ট ক্লাস স্যার আপনার সাথে স্যার? আপনারা চাইলে আরো আমি নিতে পারবো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু স্পেসিফিক প্রবলেম ওরিয়েন্টেড হলে ভালো হয়। যে আপনারা 5টা প্রবলেম আমার সাথে আগে শেয়ার করে নিলেন, দেন ওইটা নিয়ে আমরা একটা ক্লাস নিলাম, আবার অন্য বিষয়ে আমি ক্লাস দিতে পারবো, কোনো অসুবিধা নেই। স্যার আমাদের পরীক্ষা একটু নেই, মানে পরীক্ষার হলে কিভাবে লিখতে পারি স্যার? আচ্ছা, এটা আমরা তাহলে আরেকটা ক্লাস নিই আগামী শনিবারে, বা এর পরবর্তী আরেকটা ক্লাস নিই, জি স্যার। ঠিক আছে? আচ্ছা স্যার, ইথিক্স যে মানে বলেন যে 70 অথবা 75, ইকোনমিক্সও কি তাই? একই রকম। ইকোনমিক্সে আপনি 70 আনসার করবেন, মুখস্থ, বাসায় চলে আসবেন। 2 ঘন্টা পরীক্ষা দিয়ে 70 আনসার করে বাসায় চলে আসবেন। আমাদের একজন আমাদের সিনিয়র ভাই কখনো 2 ঘন্টার বেশি পরীক্ষা দিতেন না, নাম মনে নেই এই মুহূর্তে, কিন্তু উনি 2 ঘন্টা পরীক্ষা দেওয়ার পর উঠে চলে আসতেন, 2 ঘন্টার পর আর পরীক্ষা দিতেন না। 3 ঘন্টা কিসের পরীক্ষা? স্যার ওনারা তো অনেক দিলেন, আমরা তো আমাদের মতো না। না আপনি ওনারা না না, আমি হচ্ছে আপনাদের গ্রেডের, উনি আরেকটা গ্রেডের ছিলেন। জি স্যার, ধন্যবাদ। ধীরেশে মনে হয় হ্যান্ড রেজ করছিলেন, ধীরেশ। স্যার হ্যাঁ করছিলাম স্যার। হ্যালো স্যার, শুনতে হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। কি হ্যাঁ ইস্যু? হ্যাঁ স্যার, হচ্ছে ওই পূর্বের যে কোশ্চেনটা ছিল ওয়ালটন ইলেকট্রনিক্সের উপরে, সেটা স্যার পরে আমি ক্লিয়ার করতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। জি স্যার আপনি যেভাবে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংটা গুছায়, মানে হচ্ছে যে প্রত্যেকটা কন্টেন্ট আলাদা আলাদা করে দিছেন স্যার, জি হচ্ছে কোয়েশ্চেন সহ স্যার, ওরকম কি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর কিছু দেয়া যায়? আমি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2013-14 সাল 13 সালে মনে হয় আমি লাস্ট নিলাম, এরপর আর কোনোদিন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং নিইনি। সো এই জিনিসগুলো আমি হয়তো এখন গুছানো নাই, এতে গুছাইতে গেলে অনেক সময় লাগবে। কথা বলছেন? জি স্যার। আচ্ছা স্যার, স্যার মানে হচ্ছে এইভাবে আপনি যেভাবে পড়াইছেন ওভাবে জি। একটু ইজি হয় আর কি স্যার নিতে, মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংটা এখনো কষ্ট হয়ে যায়। এখন কে পড়াচ্ছে আপনাদেরকে? স্যার নামটা জানি না স্যারের। আবুল কবির স্যার আবুল খায়ের স্যার। আবুল খায়ের। ও আচ্ছা, আবুল খায়ের চৌধুরী, হ্যাঁ বুঝছি। আবুল খায়ের স্যার। উনি তো ভালো একজন টিচার। স্যার আমার উনি জানা অনেক মতে। ভালো পড়ায়, এটাতে আমার কোনো অবজেকশন নাই, কিন্তু স্যার উনি আসলে সলিউশন গুলো আমাদেরকে দেন না, তার ফলে আমাদের একটু কষ্ট হয়ে যায় সবকিছু মিলাইতে আর কি স্যার। যদি একটু সুন্দর করে ডিটেইলে একটু আমাদেরকে বুঝছি। একটা অঙ্ক সহ দেয়া থাকতো। তো স্যারের সাথে তাহলে আলাপ করেন যে স্যার আমাদেরকে কন্টেন্টটা রেডি করে দিয়ে এটার থিওরিটিক্যাল কন্টেন্ট এবং প্রশ্ন দিয়ে প্রশ্নের উত্তরগুলো কি হবে, এটা যাতে আমরা একটা চ্যাপ্টার পড়লে যাতে স্যারের কন্টেন্ট গুলো দেখলে যাতে আমাদের 50% প্রিপারেশন হয়ে যায়, বাকি 50% হবে হচ্ছে আপনি বইপত্র দেখে প্র্যাকটিস করে করবেন। এইভাবে করা যায় কিনা এটা আপনি স্যারের সাথে আলাপ করতে পারেন। আমি যে কস্ট অ্যাকাউন্টিং পড়তাম বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আমাদের যে টিচারের কাছে আমরা পড়ে আসছি, কখনোই আমাদেরকে করে দেয় নাই। এই জিনিসটা আমি কেন করতাম, কারণ আমার একটা এই ব্যাপারে একটা কনসেন্ট্রেশন ছিল, বা আমি চেষ্টা করতাম যে আমি যখনই যে কোনো কাজ করতাম সেটা সাথে সাথে কম্পিউটারাইজড করে ফেলতাম। এবং আপনাদেরকে আমি আরো কিছু কন্টেন্ট দিব, যে আমাদের প্রিভিয়াস কোশ্চেনে কি আসছে সেই কন্টেন্ট গুলো আমি দিয়ে দিব, সেটা আমার ফাইনাল আপডেটিং এর অপেক্ষায় আছে, আরো এক সপ্তাহখানিক লাগবে। আমি ওই জন্যই আরো একটা ক্লাস আপনাদের নিব, সেগুলো আমি আপনাদেরকে প্রোভাইড করব। তাহলে দেখা যাবে যে আপনারা যদি আমার কন্টেন্ট গুলো দেখেন 50% প্রিপারেশন হয়ে যাবে, বাকি 50% আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। জি স্যার, বুঝতে পারছি। ইস্যু নিয়ে স্যার আপনি তো কিছু দিবেন মনে হয় স্যার। কোনটা? হ্যাঁ, এইখানেও আমি আরো কিছু কন্টেন্ট দিব আপনাদেরকে, আমি যেগুলো দিলাম এর বাইরেও আরো কিছু কন্টেন্ট দিব। থ্যাংক ইউ স্যার।
থ্যাঙ্কস লট স্যার আমাদের তাহলে লাস্ট চ্যাপ্টার এটাই জব অর্ডার কস্টিং। হ্যাঁ, আর আপাতত নাই, আপনারা চাইলে আরো পড়াইতে পারি আর কি। আরো যদি বলেন যে স্যার আরো একটা দুইটা কন্টেন্ট বাড়িয়ে পড়াই দেন, তাহলে পড়াবো। করবেন? স্যার আর এখান থেকে কি স্যার content চ্যাপ্টার ওয়াইজ যদি আছে? পড়ি কোন চ্যাপ্টার গুলো স্যার গুরুত্ব দিব? আপনি যে সিরিয়াল মেনটেন করেছেন ওইভাবে পড়লে কি হবে? যেমন প্রথম হবে হবে হবে। আমি আপনাদেরকে একটা শীট দেখাই, এটা একটু আপডেট করি আপনাদেরকে, এই শীটটা আমি দিব। আচ্ছা ঠিক আছে। দেখেন, এখানে আমি বলে দিলাম যে দেখেন আমরা হাই লো থেকে পাই, ওভারহেড অ্যানালিসিস থেকে পাই, তারপরে হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারিং স্টেটমেন্ট, জব কস্টিং থেকে কম আসে, প্রসেস কস্টিং থেকে আসে, সিবিপি 100% আসবে, বাজেট থেকে অবশ্যই আসবে, রিলেভেন্ট কস্টিং থেকেও আসে, স্ট্যান্ডার্ড কস্টিং 100% আসে। সো আপনি দেখেন একটা জিনিস, সিবিপি 100%, বাজেট 100%, রিলেভেন্ট কস্টিং অলমোস্ট আসে, স্ট্যান্ডার্ড কস্টিং 100%। এই জিনিসগুলো কখনোই মিসিং হয় না। লং টার্ম ইনভেস্টমেন্ট 3-4 বার আসছে। এর আগে আমি দুইটা প্রশ্ন আপনাদের এখানে অ্যানালাইসিস করে আনিনি, এটাও আমি দিয়ে দিব, তারপরে আপনারা বুঝতে পারবেন যে কি হয়। হাই লো মেথড খুব ছোট্ট একটা চ্যাপ্টার, এখান থেকে আগে রিপিটেডলি আসতো। এইভাবেই প্রিপারেশনটা কমপ্লিট করবেন। স্যার বাজেটের ভিতরে কি ক্যাপিটাল বাজেট, ফ্লেক্সিবল বাজেট, মাস্টার বাজেট সবগুলো মিলে আর কি, হ্যাঁ সবগুলো মিলে আমি বাজেট রিলেটেড নিয়ে আসলাম, যে বাজেট অবশ্যই পাবেন আপনি, ক্যাপিটাল বাজেট ছাড়া। ক্যাপিটাল বাজেট আমি আলাদা করে রাখছি, লং টার্ম ইনভেস্টমেন্ট। ক্যাপিটাল বাজেট মানে হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট, আর অন্য বাজেট গুলো হচ্ছে ফ্লেক্সিবল বাজেট, মাস্টার বাজেট, ক্যাশ বাজেট। এটা মিলে হচ্ছে আপনার বাদ যায় না আর কি, খুব একটা বেশি বাদ যায়নি। ঠিক আছে স্যার এগুলো থেকে স্যার থিওরি আসলে কি ছোট ছোট থিওরি আসবে, যে থিওরি দেয়? থিওরি ছোট ছোট আসতে পারে, অথবা অনেক সময় বেশিও আসে, অ্যাটলিস্ট 20 মার্কসের থিওরি পাবেন। আপনাদের থিওরির যে কন্টেন্ট গুলো সেগুলো মোটামুটি আমার কাছে রেডি করা আছে, শুধু ফাইনাল যেগুলো আছে সেগুলো আমি আপডেট করব। আপডেট করে থিওরির কন্টেন্টও আমি আপনাদেরকে দিয়ে দিব। ওকে স্যার। এই থিওরির কন্টেন্টটা দিলে মনে করবেন যে আমি যে চেষ্টাটা করলাম সেটা মোটামুটি পূর্ণাঙ্গ হবে। এটা 1 সপ্তাহ সময় দেন। ওকে স্যার, 1 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। জি স্যার, তাহলে আমরা স্যার নেক্সট স্যাটারডে এক সপ্তাহ হলে স্যার ভালো হবে, কারণ আমাদের কোনো প্রবলেম যদি থাকে কার কোথাও, সেটা স্যার জেনে আপনাকে জি জি জি, ছোট ছোট প্রবলেম এই সপ্তাহের মধ্যে প্রিপারেশন নেন, আগামী স্যাটারডে আমরা চেষ্টা করবো আরেকটা ক্লাস নেওয়ার জন্য। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার স্যাটারডে ক্লাস নিলে যদি 7টা বা 7:15 থেকে হয় তাহলে একটু ভালো হয়, কারণ জব অর্ডার আছে। হ্যাঁ ঠিক আছে, আমরা মাগরিবের পরে ক্লাসে আসবো। মাগরিব হয়ে যাবে আপনার 6:45 দিকে, আমরা 7টায় শুরু করার চেষ্টা করবো আর কি। জি স্যার, ইনশাআল্লাহ। তাহলে কি আর একটা ক্লাস হবে স্যার লাস্ট জি 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 জি, আরো একটা ক্লাস দেব ইনশাআল্লাহ। তো ও সিস্টেমটা কি করে, হ্যাঁ কিভাবে সিলেবাসটা কি মানে কিভাবে জানবেন? হ্যাঁ হ্যাঁ জানবেন আপনারা আগে যেভাবে মেল পেতেন একই রকম ভাবে মেল চলে যাবে আপনাদের কাছে, আর আমরা হোয়াটসঅ্যাপে প্রয়োজনে আপনাদের লিংকটা পাঠিয়ে দিব। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন স্যার, ওই যে এখানে পিভি ফ্যাক্টর অথবা ডিসকাউন্টিং ফ্যাক্টর, এগুলো কি স্যার ওই আমাদেরকে নিয়ে যাওয়া লাগবে স্যার, নাকি আপনি যদি আমার মতো ক্যালকুলেটর টিপতে পারেন তাহলে না নিলেও চলবে, আর যদি মনে করেন যে ক্যালকুলেটর টিপতে একটু কষ্ট হবে নিয়ে যাবেন, আর একটু জেনে ফেলে তো ভালোই, নিজে যদি করে ফেলতে পারেন তো নিজের মধ্যে কনফিডেন্ট গ্রো করবে যে আমি জানি। ঠিক আছে, তো ঠিক আছে, আজকের মতো শেষ করি। মাগরিবের নামাজের সময় হয়েছে, আমরা মাগরিবের প্রেয়ারে যাব। আমরা আমাদের জি স্যার, আসসালামু আলাইকুম। আরেকটা ক্লাস করব ইনশাআল্লাহ, ওই দিন আরো কথা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।